এবং আমি আপনাকে বড় মুখ করে বলে দিচ্ছি, তিস্তার জল খুব শীঘ্রই বাংলাদেশ পেতে যাচ্ছে, এবং সেটা হবে ভারতের টাকাতে, চীনের টাকাতেও হবে না। কারণ চীনকে আটকানোটা ভারতের লক্ষ্য, সেখানে বিজেপি আসুক আর কংগ্রেসই আসুক বা অন্য কোনো শক্তি আসুক। এবং আপনি নিশ্চিত করে থাকুন, শুধু চীনের টাকাতে নয়, ভারতের টাকাতে শুধু এই তিস্তা প্লাস 52টা নদীর যে জলের ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম, শুধু সেটা নয়, এর বাইরে আপনি পাওয়ার পেতে যাচ্ছেন। নেপাল এবং ভুটানের ট্রানজিট ভারত মেনে নেবে। নেপাল থেকে আপনি জলবিদ্যুৎ পাবেন, ভুটান থেকে জলবিদ্যুৎ পাবেন থ্রু ইন্ডিয়া, আপনি পাবেন। আপনি কয়েকদিনের মধ্যেই নীতিগত ঘোষণা হয়ে যাবে। ভারতের ভোট মিটলেই প্রাইম মিনিস্টার শেখ হাসিনা প্রথম ভারত সফরে আসবেন, হুম। তারপরে উনি বেজিং যাবেন। যে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক কতটা গুরুত্বপূর্ণ, যে সরকারই আসুক না কেন, বিদেশ নীতি কোনো পরিবর্তন হবে না লোকেশনাল অ্যাডভান্টেজের কারণে। বাংলাদেশ অবস্থানগত জায়গায় ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে সেখানে কংগ্রেসের সরকার আসুক, বিজেপি সরকার আসুক, কিচ্ছু যায় আসে না। বাংলাদেশ ভারতের সম্পর্ক খুবই শক্তিশালী এবং বিশ্বাসের জায়গা। ভারতবর্ষ যত ভিসা ইস্যু করে তার পরিমাণ 17 থেকে 18 লাখ, এবং সেটা বিশ্বের সর্বোচ্চ ভারত দেয় বাংলাদেশকে। বিশ্বের কোথাও ভারত এত ভিসা দেয় না। খুব শীঘ্রই ঢাকা, সিলেট বা চট্টগ্রামের বাইরেও বেশ কিছু জায়গায় ভারতের বিদেশ মন্ত্রক অফিস করবে এবং স্টাফ স্ট্রেংথ বাড়াবে, কারণ এই ভিসা প্রক্রিয়াটাকে আর সহজ করার জন্য। এই সবগুলি হচ্ছে কিন্তু ওই বিশ্বাস অর্জনের জায়গাটাকে আরো দৃঢ় করার জন্য, যে কাজটা আজকে বিনয় মোহন কোয়াত্রা প্রাথমিকভাবে সেরে ফেলেছেন বলে আমার কাছে কূটনৈতিক সূত্রে খবর। একদম ভারত নির্দিষ্ট করে বলছে কোনো অবস্থায় আঘাত লাগে এমন কোনো অস্ত্র সীমান্তে ব্যবহার করা হবে না। সেক্ষেত্রে এটা বলছে যে কাঁটাতারে বেড়া কেটে মাঝে মধ্যে অনুপ্রবেশ করার একটা চেষ্টা থাকছে, দুতরফেই থাকছে, কিন্তু হুম। প্রাণঘাতী হবে না এমন অস্ত্র নিশ্চয় করতে হবে। কেন বলা হচ্ছে, হুম। গতকালই, গত পরশু দিনই ফাঁসি দেওয়াতে, মানে আপনাদের ওখানে পঞ্চগড় তেঁতুলিয়া ওপাশটা যেটা আছে, হুম। পঞ্চগড় তেঁতুলিয়াতে দুজন যুবক, হ্যাঁ। 22-23 বছর বয়সী যুবকের দেহ পাওয়া গেছে, যেটা রাইট। নিয়ে খুব টেনশন তৈরি হয়েছিল। রাইট। ভারতের পাশে ওটা দার্জিলিং জেলা ফাঁসি দেওয়াতে টেনশন তৈরি হয়েছিল, এবং বিএসএফ বিজিবি বৈঠকও হয়েছে। এটা তো ঘটনাই যে এই ঘটনাগুলো হচ্ছে। কারণ হুম। একটা জায়গা আপনাকে মানতে হবে যে দুদেশেই অর্থনীতিতে সমস্যা আছে। মানুষ কেন কখন জীবনে ঝুঁকি নিয়ে কাজ করতে যায় বলুন তো, যখন নিরুপায় হয়ে যায়। যে ভারতে যে সরকার যেই আসুক না কেন, যে প্রতিবেশীদের সাথে যে সম্পর্কের ক্ষেত্রে খুব বড় ধরনের পরিবর্তন হয় না, আমরা অতীতেও এটা দেখেছি। ভারতের এটা হচ্ছে একটা সেক পলিসি। এই পলিসি থেকে ওরা কোনো সরকারই বেরিয়ে আসে না। তবে সাধারণভাবে ভারতের পররাষ্ট্রনীতি ক্ষেত্রে বা ওদের যে কারণ ভারত তো এটা তো অস্বীকার করার উপায় নাই, তাদের পার্লামেন্টে এটা সবকিছু পাশ করাতে হয়, আমাদের যেমন পাশ করানো বালাই নাই। এই সংক্রান্ত কংগ্রেসের যে নির্বাচনী ম্যানিফেস্টো, সেইখানেও তারা এই বিষয়গুলো তুলে ধরেছে। বাংলাদেশের ক্ষেত্রে তারা বলেছে বাংলাদেশের সাথে অর্থনৈতিক এবং সাংস্কৃতিক বন্ধনকে জোরদার করা, অর্থাৎ তারা রাজনৈতিক বন্ধন জোরদার করার কথা বলে না। বলে নাই অর্থ এই যে ইতিমধ্যে এত জোরদার হয়েছে, এরপরে জোরদার করতে গেলে ওটা ভেঙে যাবে অথবা ফেটে যাবে। সীমান্তে হত্যার এ ব্যাপারে তো দীর্ঘদিন ধরে আলোচনা হচ্ছে। ফালানি হত্যার পর তা আমরা কি আমরা কি খেয়াল করলাম যে তারও আগে থেকে যে পাখির মতো গুলি করে দেয়। এটা কোন ধরনের অসভ্যতা, চূড়ান্ত অসভ্যতা। এই অসভ্যতা তো মেনে নেওয়া যায় না। আপনি তো জানেন যে সাধারণত পররাষ্ট্র নীতি যেই দলই ক্ষমতায় আসুক, পররাষ্ট্র নীতির কিন্তু তেমনটা পরিবর্তন হয় না, যেটা মার্কিন পররাষ্ট্র নীতিতে দেখছে, ভারতীয় পররাষ্ট্র নীতিতেও দেখছে। তারপরেও ধরেন মানে ধরার কথা আমি বলছি যে বিজেপি তো একটা পররাষ্ট্র নীতি চালাচ্ছিল। তা এখন যদি বিজেপি না আসে, সেই ক্ষেত্রে নতুন দল আসলো ধরলাম, সেক্ষেত্রে কি পররাষ্ট্রনীতি বা প্রতিবেশী যে দেশগুলো ধরেন বাংলাদেশ, ভুটান, নেপাল, এই যে এই দেশগুলোর প্রতি ভারতের যে মনোভাব বা পররাষ্ট্রনীতি, সেটা কি কোনো পরিবর্তন আসবে? আপনি কি মনে করেন? পার্থদা, আপনার কাছে প্রথমে যাচ্ছি।
খুব ভালো প্রশ্ন করেছেন, খুব ভালো প্রশ্ন করেছেন। কারণ আপনি যখন প্রশ্ন করছেন তার একটু আগেই বিনয় মোহন কোয়াত্রা আপনাদের ঢাকাতে মিটিং করেছেন প্রাইম মিনিস্টারের সঙ্গে, মিটিং করেছেন বিদেশ মন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে। হুম। এবং সেখান থেকে আপনি দেখুন যেটা উঠে এসছে, কেন উনি গেলেন লাফাতে লাফাতে। কার জন্য লাফাতে লাফাতে শব্দ ইউজ করছে এই কারণে, ওনার শিডিউল ছিল 20 এপ্রিল, গত মাসে উনি যাবেন বলেছেন। ডেফার্ড হয়ে এলেন ভোটের মাঝখানে। কিসের ভোটের মাঝখানে দায়? এবং আজকে আমার কাছে যা খবর, ভারতের ভোট মিটলেই প্রাইম মিনিস্টার শেখ হাসিনা প্রথম ভারত সফরে আসবেন, হুম। তারপরে উনি বেজিং যাবেন। রাইট। আপনি আমার কথা থেকে ইঙ্গিতটা পেয়ে গেছেন যে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক কতটা গুরুত্বপূর্ণ। যে সরকারই আসুক না কেন, বিদেশ নীতি কোনো পরিবর্তন হবে না লোকেশনাল অ্যাডভান্টেজের কারণে। বাংলাদেশ অবস্থানগত জায়গায় ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে কংগ্রেসের সরকার আসুক, বিজেপি সরকার আসুক, কিচ্ছু যায় আসে না। এবং আমি আপনাকে বড় মুখ করে বলে দিচ্ছি, তিস্তার জল খুব শীঘ্রই বাংলাদেশ পেতে যাচ্ছে, এবং সেটা হবে ভারতের টাকাতে, চীনের টাকাতেও হবে না। কারণ চীনকে আটকানোটা ভারতের লক্ষ্য, সেখানে বিজেপি আসুক আর কংগ্রেসই আসুক বা অন্য কোনো শক্তি আসুক। এবং আপনি নিশ্চিত করে থাকুন, শুধু চীনের টাকাতে নয়, ভারতের টাকাতে শুধু এই তিস্তা প্লাস 52টা নদীর যে জলের ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম, শুধু সেটা নয়, এর বাইরে আপনি পাওয়ার পেতে যাচ্ছেন। নেপাল এবং ভুটানের ট্রানজিট ভারত মেনে নেবে। নেপাল থেকে আপনি জলবিদ্যুৎ পাবেন, ভুটান থেকে জলবিদ্যুৎ পাবেন থ্রু ইন্ডিয়া, আপনি পাবেন। আপনি কয়েকদিনের মধ্যেই নীতিগত ঘোষণা হয়ে যাবে সম্ভবত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্ডিয়া সফরে আসলেই এই সম্পর্কিত ঘোষণাগুলো হায়দ্রাবাদ হাউসের জয়েন্ট কনফারেন্স থেকে হয়ে যেতে পারে। তারই আজকে মোটামুটি সেতু বন্ধন এবং প্রাথমিক পরিকাঠামোগত কাজ বিনয় মোহন কোয়াত্রা ঢাকায় করে এসছেন। দফায় দফায় সকাল থেকে যে বৈঠকগুলো হয়েছে, তাতে কয়েকটা জিনিস নিশ্চিত, তিস্তা প্রজেক্ট ভারত করবেই। ওই আবারও বললাম, অবস্থানগত বাধ্যবাধকতার কারণে ভারত প্রথম দিন থেকে একটা অ্যাডভান্টেজ পজিশনে আছে। কারণ মুক্তিযুদ্ধের সঙ্গে ভারতের নাম জড়িত, ভারতের একটা লড়াই জড়িত, ভারতের একটা অংশগ্রহণ জড়িত। সে আবার আপনার বলছি কংগ্রেসই হোক বা বিজেপি হোক বা যেই হোক না কেন, এখানকার বামপন্থীরাও একসময় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছেন, সাহায্য করেছেন। রাইট। ওখানে তো কোনো আবেগ, ওটা তো আবেগের জায়গা। সে হুম। আবেগটাকে ভিত্তি তৈরি করে দিয়েছে। সেখান থেকে এগিয়ে গিয়ে এই মুহূর্তে বাংলাদেশ ভারতের সম্পর্ক খুবই শক্তিশালী এবং বিশ্বাসের জায়গা। মাঝে মাঝে আপনার দেশেও আছে, এদেশেও আছে, কিছু লোক থাকে যারা জিগির তোলে, ঝামেলা পাকানোর চেষ্টা করে। সে প্রতি আপনার ওখানে আছে না বয়কটের লোকজন। এই তো এবার তো বলছি আপনাকে, ভারতবর্ষ যত ভিসা ইস্যু করে তার পরিমাণ 17 থেকে 18 লাখ, এবং সেটা বিশ্বের সর্বোচ্চ ভারত দেয় বাংলাদেশকে। বিশ্বের কোথাও ভারত এত ভিসা দেয় না। কেন দেয় বলুন তো? কারা আসেন, কি করতে আসেন? যদি বিশ্বাস না থাকে, যদি নির্ভরতা না থাকে, এত ভিসা লাগে? এবং শুধু তাই না, আপনার ওখানে অনলাইন ভিসা চালু হয়ে গেছে, জানি অনেক কমপ্লেন আছে। খুব শীঘ্রই ঢাকা, সিলেট বা চট্টগ্রামের বাইরেও বেশ কিছু জায়গায় ভারতের বিদেশ মন্ত্রক অফিস করবে এবং স্টাফ স্ট্রেংথ বাড়াবে। কারণ এই ভিসা প্রক্রিয়াটাকে আর সহজ করার জন্য। এই সবগুলি হচ্ছে কিন্তু ওই বিশ্বাস অর্জনের জায়গাটাকে আরো দৃঢ় করার জন্য, যে কাজটা আজকে বিনয় মোহন কোয়াত্রা প্রাথমিকভাবে সেরে ফেলেছেন বলে আমার কাছে কূটনৈতিক সূত্রে খবর। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমি একটু আপনাকে সাথে এটাই ইনক্লুড করতে চাচ্ছি, সেটা হলো যে আমাদের মানে বাংলাদেশিদের প্রায় যে বিষয়টা নিয়ে আমরা মানে একটা চিন্তার মধ্যে আছি, যে এটা সীমান্ত হত্যা, আপনি জানেন এই বিষয়টাকে আপনি আসলে কিভাবে করছেন? যে সীমান্ত হত্যাটা আসলে তো আহ, দুইটা প্রতিবেশী দেশ, আপনি বললেন বন্ধু, বিশ্বাস, আস্থা, কিন্তু তাহলে মানে একেবারে গুলি করে মেরে ফেলতে হবে কেন? এই বিষয়টা এই কিন্তু এই আমাদের সবসময় একটা বড় কোয়েশ্চেন। জি, বলুন খুব দাদা। খুব 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 সত্যি কথা আপনি বলছেন, সেটা নিয়েও আজকের বৈঠক আলোচনা হয়েছে। আমার কাছে যতদূর খবর আছে, একদম ভারত নির্দিষ্ট করে বলছে কোনো অবস্থায় আঘাত লাগে এমন কোনো অস্ত্র সীমান্তে ব্যবহার করা হবে না। সেক্ষেত্রে এটা বলছে যে কাঁটাতারে বেড়া কেটে মাঝে মধ্যে অনুপ্রবেশ করার একটা চেষ্টা থাকছে, দুতরফেই থাকছে।
কিন্তু হুম প্রাণঘাতী হবে না এমন অস্ত্র নিশ্চয় করতে হবে। কেন বলা হচ্ছে? হুম গত পরশু দিনই ফাঁসি দেওয়াতে, মানে আপনাদের ওখানে পঞ্চগড় তেঁতুলিয়া ওপাশটা যেটা আছে, হুম। পঞ্চগড় তেঁতুলিয়াতে দুজন যুবক, হ্যাঁ। 22-23 বছর বয়সী যুবকের দেহ পাওয়া গেছে, যেটা রাইট। নিয়ে খুব টেনশন তৈরি হয়েছিল। রাইট। ভারতের পাশে ওটা দার্জিলিং জেলা ফাঁসি দেওয়াতে টেনশন তৈরি হয়েছিল, এবং বিএসএফ বিজিবি বৈঠকও হয়েছে। এটা তো ঘটনাই যে এই ঘটনাগুলো হচ্ছে। কারণ হুম। একটা জায়গায় আপনাকে মানতে হবে যে দুদেশেই অর্থনীতিতে সমস্যা আছে। মানুষ কেন কখন জীবনে ঝুঁকি নিয়ে কাজ করতে যায় বলুন তো? যখন নিরুপায় হয়ে যায়, রাইট। অসহায় হয়ে যায়। হুম। একটা লোক তোকে শখ করে কখনো যায় না। ফলে রাইট। এবার যখন বেআইনি কাজ করতে গেলে আইন রক্ষকরা আটকাবে। আইন রক্ষকরা কি তালিকাতে আটকাবে সেটা খুব ইম্পর্টেন্ট। যেটাকে বলা হচ্ছে রাষ্ট্রের নীতি, যেখানে বলা হচ্ছে কোনো অবস্থাতে প্রাণঘাতী হবে না, এমনই ব্যবহার করতে হবে। একটা লোককে ধরে অ্যারেস্ট করে শাস্তি দেওয়া এক জিনিস, আর তাকে রাইট। শুট করে মেরে ফেলাটা আর এক মেরে ফেলা জিনিস। এটা তো। সমর্থনযোগ্য নয়, রাইট। সমর্থনযোগ্য হতেই পারে না। এবং সেটাই তো একটা বক্তব্য, ভারত তো আজকে সেটাই নিশ্চয় করেছে, যে এই অবস্থায় কখনোই সীমান্তে প্রাণঘাতী হয় এমন কিছু করা হবে না। এবং সেটা ভারত কেন বলছে? কারণ বাংলাদেশের মধ্যে তো এই প্রতিক্রিয়া তৈরি হচ্ছে, যে কথা আপনি বলছেন এই মাত্র। সেখানে তো প্রতিক্রিয়া তৈরি হচ্ছে সাধারণ মানুষের মধ্যে, কারণ যারা মারা যাচ্ছে তারা তো গরিব মানুষ, কোনো না কোনো লোকের বাড়ির ছেলে, বউ, বাবা, মা, হুম ফলে হুম তাদের তো হুম। পরিবার এফেক্ট পড়ছে। আর এই জাতীয় ঘটনাগুলো একটা বিশাল পারকুলেট করে বিভিন্নভাবে এর প্রতিক্রিয়া তৈরি হয়। আর প্রচার বা বিরোধী, একটা সময় বলা হুম। হতো যে বাংলাদেশে যা সরকার হয় আর এখানে তার উল্টো সরকারটা হয়, মানে মজা করে এখানকার লোকজনরা ইয়ার্কি মেরে বলতো। কিন্তু সেটা সত্যি না। একটা জায়গায় বুঝতে বুঝতে হবে যে আমাদের দেশের দুজনের অর্থনীতি অবস্থা করে ভালো না। রাইট। অর্থনীতিটাকে সামাল দিতে হয়। কারণ আমাদের দেশে যদি পেঁয়াজের দাম সস্তা হয়ে যায়, আপনার ওখানে দামি হতে পারে না। আপনার ওখানে দামি হবে আর আমার এখানে পেঁয়াজ সস্তা হবে, হতে পারে না। আমার এখান থেকে চলে যাবে আপনার ওখানে রাইট। মুনাফার জন্য। কারণ বর্ডারটা তো পোরাস, দীর্ঘ বর্ডার, নদী পথে বর্ডার, যেখানে কোনো বেড়া নেই। হ্যাঁ। বেড়া সেটা কতটুকু সম্ভব অংশে হবে না। আছে। রাইট। আর এইভাবে বেড়াতে কিছু আটকানো যায় না, সম্ভব নয়। অর্থনৈতিক ভাবেই সম্ভবপর নয়, বেশি হুম করে যাবে। ফলে হুম। আমাদের যেটা করা উচিত, একে বৈধতা দেওয়া। যেভাবে সীমান্ত দিয়ে ট্রেড ইমব্যালেন্স যেগুলো আছে, ট্রেড ইমব্যালেন্স গুলোকে মিনিমালাইজ করা, মার্জিনালাইজড করা, কমিয়ে রাইট। আনা, তাতে দুদেশের জনগণই লাভবান হবে। জি জি। আজকে এই দাদা ভারত আপনার কাছে থেকে আবার আবার আসবো, আমি একটু মাহবুব ভাইয়ের কাছে যাচ্ছি। মাহবুব ভাই, আপনি দাদার কথা শুনলেন, আমার প্রশ্ন শুনেছেন, এবার আমি একটু আপনার কাছে জানতে চাচ্ছি। আমি আমি পার্থ মুখোপাধ্যায়ের সাথে একমত যে ভারতে যে সরকার যেই আসুক না কেন, যে প্রতিবেশীদের সাথে যে সম্পর্কের ক্ষেত্রে খুব বড় ধরনের পরিবর্তন হয় না, আমরা অতীতেও এটা দেখেছি। এবং কংগ্রেস থেকে যখন মনমোহন সিং এর পরে যখন বিজেপি সরকার আসলো, এই মোদী সরকার আসলো, আমার মনে আছে সেই সময় যে রাষ্ট্রপতি ছিলেন, তিনি রাষ্ট্রপতি ছিলেন এবং তিনি বাংলাদেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে অতীতের ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য তিনি বলেছেন। তো আমরা এটা ভারতের এটা হচ্ছে একটা সেফ পলিসি। এই পলিসি থেকে ওরা কোনো সরকারই বেরিয়ে আসে না। তবে কিছু ব্যতিক্রম তো আমরা আবার তাও দেখেছি। যেমন আমরা কি দেখলাম, দেবগৌড়া সরকার যখন ক্ষমতায় আসলো, গঙ্গার ইস্যুটা নিয়ে, গঙ্গার পানি নিয়ে একটা দীর্ঘদিনের বিরোধ, এটা কংগ্রেস কংগ্রেসের সাথে আমাদের বাংলাদেশ সরকারের খুব ভালো সম্পর্ক ছিল, কিন্তু সেটা সমাধান হয় না। এটা সমাধান হলো সংযুক্ত মোর্চার সরকারের সময়, তখন দেবগৌড়া প্রধানমন্ত্রী। আমরা দেখলাম যে একটা দীর্ঘদিনের একটা সমস্যার একটা চুক্তি হলো। আমরা ওই সময় দেখলাম 3 বিঘা করিডোরের যে ব্যাপারটা, সেটাও দেখলাম ওই সময়, কিন্তু কংগ্রেসের সাথে এত ভালো সম্পর্কের সময় কিন্তু হলো না। কাজে কিছু ব্যতিক্রম যে হয় না তা না। তবে সাধারণভাবে ভারতের পররাষ্ট্রনীতি ক্ষেত্রে বা ওদের যে কারণ ভারত তো এটা তো অস্বীকার করার উপায় নাই, তাদের পার্লামেন্টে এটা সবকিছু পাশ করাতে হয়, আমাদের যেমন পাশ করানো বালাই নাই। হ্যাঁ এবং সেই। তাছাড়া যে পার্লামেন্টারি কমিটি আছে, সেই পার্লামেন্টারি কমিটিতে কিন্তু বিরোধী দলের সদস্য থাকে। ওদের যে বিদেশ মন্ত্রণালয় সংক্রান্ত যে কমিটি, সেখানে কিন্তু সরকারি দলের সদস্য না, অন্যান্য দলের সদস্য। অর্থাৎ তাদের একটা টেকনিক্যাল। সমন্বিত সমন্বিত একটা বিদেশ নীতি তারা দ্বারা ভারত পরিচালিত হয়। কাজে এখানে খুব বড় ধরনের পরিবর্তন হবে, এটা আমরা আশা করি।
আমরা যেটা দেখলাম এবার কংগ্রেসের যে এই সংক্রান্ত কংগ্রেসের যে নির্বাচনী ম্যানিফেস্টো, সেইখানেও তারা এই বিষয়গুলো তুলে ধরেছে। বাংলাদেশের ক্ষেত্রে তারা বলেছে বাংলাদেশের সাথে অর্থনৈতিক এবং সাংস্কৃতিক বন্ধনকে জোরদার করা, অর্থাৎ তারা রাজনৈতিক বন্ধন জোরদার করার কথা বলে না। বলে নাই অর্থ এই যে ইতিমধ্যে এত জোরদার হয়েছে, এরপরে জোরদার করতে গেলে ওটা ভেঙে যাবে অথবা ফেটে যাবে। তো কাজে এই যে কংগ্রেস আর ওরা বলে নাই, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক বন্ধনকে তারা জোরদার করার কথা বলেছে। কিন্তু একটা বিষয় আমার কাছে মনে হয় যে হচ্ছে বাংলাদেশের জনগণের সাথে ভারতের জনগণের যে বন্ধুত্বের বিষয়টা, এইটা কিন্তু এড়িয়ে যাওয়া হয়। আর যাই হোক, আরেকটা বিষয় যেটা আমরা লক্ষ্য করলাম যে কংগ্রেসের ম্যানিফেস্টোতে খুব একটা অদ্ভুত বিষয়, তারা নেপাল এবং ভুটানের সাথে সম্পর্ক পুনর্স্থাপন করে। তার মানে হচ্ছে কংগ্রেসের বিবেচনায় নেপাল এবং ভুটানের সাথে আজকের যে ভারত সরকারের যে সম্পর্ক, এটাকে তারা মান্যতা দিচ্ছে না, অর্থাৎ এই সম্পর্কের পুনর্বিন্যাস হওয়া। এবং এটা খুব স্বাভাবিক, কারণ আমরা জানি নেপালে ভারত বিরোধী মনোভাব কিন্তু এখন তুঙ্গে। তারপরে ভুটান সারা জীবনে মানে এটাকে কি বলি, একটা অনুগত দেশ, সেখানেও কিন্তু এক ধরনের অসন্তোষ দেখা দিচ্ছে, সেখানে চীনের পুঁজি আসছে। কাজেই কংগ্রেস খুব কারেক্টলি সেটা পুনর্স্থাপনের কথা বলেছে। এবং সাধারণভাবে আমরা যে লক্ষ্য করছি ভারতের প্রতিবেশীদের সাথে কিন্তু যতই তারা মুখে প্রতিবেশীদের সাথে সুসম্পর্কের কথা বলুক না কেন, ভারতের সাথে কিন্তু তাদের প্রতিবেশীদের সবার সাথে সুসম্পর্ক নেই, মানে এক্সেপ্ট বাংলাদেশ। যেমন শ্রীলঙ্কার সাথে তার সুসম্পর্ক সেইভাবে নেই, নানান ধরনের বৈরিতার মধ্য দিয়ে টানাপোড়েনের মধ্য দিয়ে আগাচ্ছে। তারপরে যদি সর্বশেষ আমরা দেখলাম মালদ্বীপের সাথে এখন তো একেবারে সম্পর্ক সাপে নেউলের সম্পর্ক তৈরি করছে। তো যাই হোক, আমি মনে করি যে ভারতের যে সরকারি আসুক, এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। এবং এই ধারাবাহিকতার মধ্যেই আমাদের আমরা যারা প্রতিবেশী আছি। তবে এই সীমান্ত হত্যা নিয়ে আমি বলতে চাই যে সীমান্তে হত্যার এই ব্যাপারে তো দীর্ঘদিন ধরে আলোচনা হচ্ছে। ফালানি হত্যার পর তা আমরা কি খেয়াল করলাম যে তারও আগে থেকে যে পাখির মতো গুলি করে দেয়। এটা কোন ধরনের অসভ্যতা, চূড়ান্ত অসভ্যতা। এই অসভ্যতা তো মেনে নেওয়া যায়। এবং যার ফলে আজকে কি হচ্ছে, আমি যে কথাটা বলছিলাম, জনগণের সাথে জনগণের বন্ধুত্বের জায়গা তো তৈরি হবে। সরকারের সাথে সরকারের বন্ধুত্ব যতই হোক, যদি প্রতিবেশী দুই দেশের জনগণের সাথে জনগণের বন্ধুত্ব যদি তৈরি না হয়, এই বন্ধুত্বের কোনো দাম নাই, এই বন্ধুত্ব কার্যকর হবে না, এই বন্ধুত্ব দীর্ঘস্থায়ী হতে পারে না। আমরা আরেকটা জিনিস খেয়াল করছি যে কিছু হলেই বলে ওরা চোরাচালান, কিছু হলে ওদেরকে মিসক্রিয়েন্ট বলা। মিসক্রিয়েন্ট হতে পারে, চোরাচালানি হতে পারে, তাকে গুলি করতে হবে, মারতে হবে কেন? তাকে আইনের শাসন কি তাহলে ভারতে নাই? তারা কি আইনের শাসন চায় না? তাকে তো গ্রেপ্তার করতে হবে, ধরতে হবে, ধরার সেই অধিকার তাদের দেওয়া আছে, তারপরে আইনের কাছে নিয়ে যান। আর একটা বিষয়, ভারত চীন বর্ডারে কি আছে? ভারত চীন বর্ডারে কোনো আগ্নেয়াস্ত্র ব্যবহার করে। তাহলে আমরা হিন্দু দেশ একটা, আমরা বলি যে ভারত বাংলাদেশের বন্ধুত্ব মানে একেবারে দীর্ঘদিনের পরীক্ষায় সর্বোচ্চ জায়গায় অবস্থান করছে। তাহলে এই দুই দেশের বন্ধুত্ব যেখানে সর্বোচ্চ জায়গায় অবস্থান করছে, তাহলে আমার সীমান্তে, এই দুই দেশের সীমান্তে আগ্নেয়াস্ত্র কি দরকার আছে? চীন ভারতের মতো আগ্নেয়াস্ত্রবিহীন মানে পাহাড়ের ব্যবস্থা করা যেতে পারে, তাহলে তো আর এই মৃত্যুর ঘটনা ঘটবে না। গুলি কেন করবে? গুলি করার তো প্রশ্নই ওঠে না। গুলি করা মানেই তো একটা সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্যে। আমি মনে করি এই সীমান্তের ব্যাপারটা, সীমান্ত হত্যার ব্যাপারটা আমাদের দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটা বড় ধরনের টানাপোড়েন তৈরি হয়ে আছে। বিশেষ করে বাংলাদেশের জনগণের মধ্যে একটা অসন্তুষ্টি আছে। তবে আমি মনে করি যে এই অসন্তুষ্টি দূর করার জন্য ভারতকে এগিয়ে আসতে হবে। এটা শুধু মুখে বললে হবে না, কার্যকর